শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। 10 অগ্রাধিকার সামনে রেখে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ হবে সংসদে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় নতুন সরকারের প্রতিশ্রুতি, সমৃদ্ধির পথে হাঁটতে চান অর্থমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই। বাজেটে কমবে শিশু খাদ্য, মশলা, ভোজ্য তেল, মোবাইল সেবা ও স্বর্ণের দাম। বাড়তে পারে সিগারেট, ডিটারজেন্ট, হিমায়িত মাছের দাম। দেশের বিভিন্ন এলাকায় বিএসএফের পুশিং চেষ্টা অব্যাহত, ঠেকাতে তৎপর বিজিবি। লালমনিরহাট ও ঝিনাইদহে অনুপ্রেরণা যোগাচ্ছেন স্থানীয়রা। সন্ধ্যা থেকে সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে, সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে আমরা বর্ডারে খুবই শক্তভাবে আছি। তারা যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সিস্টেমে আসুক। শাকিরার গান নাচে শুরু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। স্টেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে মধ্যপ্রাচ্যের 3 দেশে বৃষ্টির মতো মিসাইল ছুটছে ইরান। মূল টার্গেট মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায় সে কথাই এতে বলা হয়েছে। ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সংসদে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী জানিয়েছেন, সীমিত সম্পদের মধ্যে স্বস্তি দিতেই এবারের বাজেট। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন হয়েছে। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে 10টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির বিকাশ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। জিডিপির প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%। আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। আমরা হয়তো যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যেই বাজেট করতে হয়েছে। অর্থনৈতিক যে বিধ্বস্ত একটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে এবং সেটা সকল জনগণকে নিয়ে। সহকর্মীরা আমাদের জন্য অপেক্ষা করছেন। সংসদ ভবনের সামনে সহকর্মী রিমন রহমান আছেন। এবারের বাজেট সম্পর্কে রিমন রহমান আমাদেরকে বিস্তারিত জানাবেন। রিমন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের কৌশল গ্রহণ করা হতে পারে একটু দর্শকদের জন্য বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, কিছুক্ষণ আগে কিন্তু বিশেষ যে মন্ত্রিসভার বৈঠক সেটি শেষ হয়েছে এবং সেখানে কিন্তু 2026-27 অর্থ বছরের যে বাজেটটি সেটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই বাজেটে আমরা যেটা জানতে পেরেছি যে মূল্যস্ফীতির যে হার সেটি 7.5% নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কিন্তু 9%-এর বেশি মূল্যস্ফীতি রয়েছে এবং সেটি খাদ্যপণ্য মূল্য এবং সেবা দুটি ক্ষেত্রেই কিন্তু ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। গত কয়েক বছর ধরে এই মূল্যস্ফীতি বৃদ্ধির একটি প্রবণতা তৈরি হয়েছে, অর্থাৎ মানুষের যে প্রকৃত আয় তার থেকে কিন্তু বেশি টাকা দিয়ে পণ্য কিনতে হচ্ছে, এটি মূল্যস্ফীতি মূলত বোঝায়।
সরকার চায় যে এই পণ্যের যে মূল্য সহনীয় করতে, এবং সে কারণে কিন্তু কমিয়ে মূল্যস্ফীতি ধরা হয়েছে সরকারের বাজেটে। এই বিষয়টি নিয়ে কিন্তু বার্তা থাকবে, কারণ অর্থমন্ত্রীর যে বক্তব্য সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে খাদ্যপণ্য মূল্যের যে শুল্ক রয়েছে সে শুল্ক পর্যায়ে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে, এবং সেখানে গুরুত্বপূর্ণ যে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলো উৎসে কর কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে আমদানি পর্যায়ে যে পণ্যমূল্য রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের যাতে কাছাকাছি নিয়ে আসা যায়, বা সাধারণ মানুষকে সহনীয় একটি পণ্যে কেনার ক্ষেত্রে যে সক্ষমতা সেটি যাতে অর্জন করা যায়, সেই বিষয়টি কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্বিকভাবে যেটি বলা যায় মূল্যস্ফীতি নিয়ে, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু খুব বিপদে রয়েছে এবং মানুষের আয় কমেছে, এবং যে কারণে এইটি কিন্তু আসলে সমস্যাই তৈরি হয়েছে। নিশ্চয়ই তাই। আমরা আবারও আপনার কাছে ফিরবো রিমন, তবে তার আগে আরেকজন সহকর্মীও আছেন সাইফুদ্দিন রবিন সংসদ ভবনে, তার কাছে একবার যেতে চাই। রবিন, যেহেতু অনুমোদনের কথা আমরা বলছিলাম, বিশেষ মন্ত্রিসভার বৈঠক যেহেতু শেষ এবং অনুমোদনও পাওয়া গেছে বাজেটের, আলোচনায় আজ কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হলো সে সম্পর্কে তো নিশ্চয়ই জানতে পেরেছেন, একটু জানাবেন বিস্তারিত। বৃষ্টি, মূলত খানিক আগে আসলে শেষ হয়েছে, প্রায় 3 ঘন্টা ব্যাপী বলা চলে বিশেষ এই মন্ত্রিসভার কমিটি অনুষ্ঠিত হচ্ছে। সেসব নিয়ে আগে শুনে আসতে চাই অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি কথা বলছেন, তার বক্তব্য। বাজেটকে অনুমোদন করা হয়েছে, এই আর কি, মানে সেই বাজেট উত্থাপিত হবে আজকে সংসদে। বাজেটটা কেমন হলো? ঘাটতি একটু বেশি হয়ে গেল না তো? এইসব বিষয়ে তো আসলে বাজেট প্রস্তাবনার পরেই আলোচনা হবে। তবে বাজেট নির্বাচনী ইশতেহারে যে গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী বাংলাদেশের যে প্রতিশ্রুতি আছে, একটা অন্তর্ভুক্তি বাংলাদেশের যে প্রতিশ্রুতি আছে, তার আলোকেই বাজেট প্রণয়ন করা হয়েছে। বৈশ্বিক সংকট, দেশের ভঙ্গুর অর্থনীতি, সেসব কি আপনাদের এই বাজেটের ক্ষেত্রে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ? আমার মনে হয় যে মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে প্রতিফলিত হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। কথা বলছিলেন জুনায়েদ সাকি, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি যেমনটি বলছেন যে মূলত বিএনপি নবগঠিত যে রাজনৈতিক সরকার, তারা নির্বাচনের পূর্বে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল, বিশেষ করে প্রান্তিক মানুষকে লক্ষ্য করে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিংবা হেলথ কার্ডের যে পরিকল্পনা গ্রহণ করেছিল, সেসবকেই এক ধরনের প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকবে এবারে বাজেটে। প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেটি বিকেল 3টায় সংসদে বাজেট উপস্থাপন করবেন, পেশ করবেন, এবং তিনি এই সংসদ ভবনে প্রবেশ করার আগেই বলছেন যে একটি সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপির সরকার। প্রায় 20 বছরের বিরতি শেষে বলা চলে বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যেই সরকার নতুন বেশ কিছু পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছিল, যেখানে প্রান্তিক মানুষের কিংবা সাধারণ মানুষের থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক সংকট মোকাবেলা করার লক্ষ্যে, এবং সেই সঙ্গে বৈশ্বিক রাজনীতি বা বৈশ্বিক অস্থিরতা, সেসব ঝুঁকি বিবেচনা নিয়ে কী করে আগামী দিন দেশে একটি স্থিতিশীল অর্থনীতি গঠন করা যায় কিংবা মানুষের মধ্যে সেটির ইতিবাচক প্রভাব ফেলা যায়, সেসব লক্ষ্য নিয়ে আসলে এবারে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন তারা। এবং সরকারের যে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা যিনি রাশেদ আল তিতুমির, তিনি যেমনটি এর আগে জানিয়েছিলেন যে সাধারণ মানুষের উপর কোনো করের বোঝা যেন না চাপে, সেদিকটা তারা লক্ষ্য রাখবেন, এবং সেই সব বিবেচনায় নিয়েই তারা আসলে বাজেটটি সাজিয়েছেন, যেখানে স্বাস্থ্য, শিক্ষা এই বিষয়গুলো বেশ গুরুত্ব পাবে। সেই সঙ্গে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং কর্মসংস্থান আরও বৃদ্ধি করার লক্ষ্যে কী কী পরিকল্পনা গ্রহণ করা যায় সেসব নিয়ে তাদের বিবেচনায় থাকছে। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের এই খানিক আগে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বিশেষ কমিটির যে সভা, মন্ত্রিসভার যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানটাতে আসলে সেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি সংসদ সদস্যরা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছেন। খানিক আগেই অর্থাৎ দুপুর 1টা নাগাদই বলা চলে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তিনি প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10টার আগেই এসেছেন সংসদ ভবনে, এবং তার নেতৃত্বে মূলত এই মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেটি এর আগে বলছিলাম যে প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে, যেটি চলতি অর্থ বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরের যে বাজেট ঘোষণা হয়েছিল অন্তর্বর্তী সরকারের শাসনামলে, সেটির চাইতে 19% বেশি। এবং এই বাজেটের একটা বড় অংশ এনবিআর রাজস্ব আহরণ করবে এমন পরিকল্পনা নিয়েই
দিকেই এগুচ্ছে। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতা যদি আরও বাড়তে থাকে বা বর্তমান যে অবস্থা সেটি যদি বহাল থাকে, সেক্ষেত্রে এই বাজেট পূরণ বা বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এমন এক ধরনের শঙ্কার কথা বলছেন অর্থনীতিবিদরা। তবে সরকার বা অর্থ পরিকল্পনা বিভাগ যেটি বলছে যে তারা তাদের যেই সাধারণ মানুষ কেন্দ্রিক যে পরিকল্পনা কিংবা সাধারণ মানুষের জীবন মানে পরিবর্তন আনার যে পরিকল্পনা সেটি বাস্তবায়নে তারা সক্ষম হবেন। এবং যেটি বলছিলাম যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে একটা বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যেই অর্থ বরাদ্দের মধ্য দিয়ে সাধারণ একেবারে প্রান্তিক মানুষ, যেটিকে এই সরকার সবচাইতে বড় লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে তারা সরকার গঠনের আগে থেকে, সেই দিকটায় আসলে তারা গুরুত্ব আরোপ করছেন। এবং বিকেল 3টা নাগাদ অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন, সেদিকেই তাকিয়ে আছে গোটা সংসদ এবং সাধারণ মানুষও বটে। নিশ্চয়ই তাই। ধন্যবাদ আপনাকে রবিন। আমরা এই পর্যায়ে বাজেট বিষয়ক পর্যালোচনা শুনবো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাসকিন আহমেদের কাছ থেকে। যমুনা টেলিভিশনে দুপুরে বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব তাসকিন আহমেদ। বিশাল বাজেটের রাজস্ব আহরণের কথা আমরা বলছিলাম, সেগুলোতে আসলে মূল চ্যালেঞ্জগুলো কি কি মনে হচ্ছে? দর্শকদের জন্য একটু সহজভাবে বিষয়গুলো ব্যাখ্যা করবেন। জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখতে যাচ্ছি আজকে। এর সাথেও যেখানে প্রায় গত অর্থ বছরের থেকে 19 শতক প্রায় বাড়তি একটা বাজেট, কিন্তু এর আহরণ রেভিনিউ টার্গেট প্রায় 30 শতক বাড়িয়ে ধরা হয়েছে। তো আমরা এক বাক্যে বলতে পারি এটি একটি জনবান্ধব এবং প্রতিশ্রুতির বাজেট, যেটা বিএনপি সরকার এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসেছে এবং ওনারা প্রথম থেকে বলেছেন যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতি এবং 1 কোটি কর্মসংস্থান আগামী 5 বছরের মধ্যে দেওয়ার জন্য যে ব্যবসা বান্ধব একটা বাজেটের জন্য ওনারা কাজ করবেন। এবং একটা ভঙ্গুর অর্থনীতি যেটা ওনারা ইনহেরিট করেছেন, এটার জন্য 1 বছর, 3 বছর এবং 5 বছরই একটি সুপরিকল্পনা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে এই বাজেটে আমরা এই কর জালটা বাড়িয়ে ওনারা যে এই 1 বছরের মধ্যে প্রায় 30 শতক ওনারা রেভিনিউ টার্গেট, যেটা বর্ধিত রেভিনিউ টার্গেট নিয়েছেন, এটা একটা চ্যালেঞ্জ হবে। এবং এই বাজেটটা কিন্তু সরকারের সার্থকতার একটা অ্যাসিড টেস্ট হিসেবে গণ্য হবে। তো আমরা মনে করি যে এটার এই প্রায় 7 লক্ষ কোটি টাকা যে গভর্নমেন্ট রেভিনিউর একটা টার্গেট ধরেছে, এটা একটা যথেষ্ট চ্যালেঞ্জ সরকারের জন্য। এবং ওনারা কিভাবে এইটাকে কি স্ট্র্যাটেজিতে ওনারা এটাকে অ্যাকুমুলেট করতে পারবেন, টার্গেটটা ফিল আপ করতে পারবেন, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়ে যাচ্ছে। সেটি তো নিশ্চয়ই। করজালের কথা বলছিলেন এবং এবারের সরকারের লক্ষ্য হচ্ছে করজালের যে আওতা সেটি বৃদ্ধি করা এবং যারা আছেন মধ্যবিত্ত তাদের উপরে যাতে করের চাপ বা বোঝা না বাড়ে। এবং ব্যবসায়ী সমাজ এবং আপনাদের পক্ষ থেকে হয়রানিমুক্ত রাজস্ব সেবার একটি দাবিও রয়েছে। বিষয়ে কেমন বার্তা প্রত্যাশা করছেন? অবশ্যই এটা প্রথমত আমাদের যে কাঠামোগত একটা সমস্যার মধ্যে এই অর্থনীতিগত 5-6 বছরে কোভিড, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবকিছু মিলে পড়ে গেছে। আমরা এটা এক্সপেক্ট করি না 1 বছরের মধ্যে একটা সরকার এটাকে ঠিক করে ফেলতে পারবে। কিন্তু আমরা এই বাজেট থেকে যে এটার নির্দিষ্ট রোডম্যাপ এক্সপেক্ট করছি যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কিভাবে ওনারা আবার আপনারা দেখেছেন যে ওনারা মূল্যস্ফীতিটাকে 7.5 নিয়ে আসার জন্য ওনারা কাজ করবেন। এই বাজেটটা একটা সহায়ক হবে। আমরা বিগত 2 বছর ধরে কিন্তু প্রায় 9, 9.5, 10-এর উপরে মূল্যস্ফীতি, এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা খুব চাপ তৈরি করছে। এর সাথেও যে ডিজিটালাইজেশন এবং এনবিআর, আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু উনি ওপেনলি বলেছেন যে উনি জানেন যে হেনস্থাটা সরকারের কোন পর্যায় থেকে হচ্ছে, যে ট্যাক্স রিলেটেড ইস্যুতে। তো উনি কমিটমেন্ট করেছেন যে কমপ্লিট ডিজিটালাইজেশন করে ফেলবেন। এটার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দেখছি যে একটা নতুন কোম্পানি শুরু করার জন্য 7 দিনের মধ্যে লাইসেন্স দিয়ে দিবেন এবং আস্তে আস্তে আমাদের পার্সোনাল ট্যাক্সের মতো কোম্পানি ট্যাক্স গুলো কিন্তু বাধ্যতামূলক অনলাইন দিয়ে দিবেন। তো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড যুগান্তকারী স্টেপস এই বাজেটে আমরা দেখতে যাচ্ছি। কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাই যেখানে বাধাগুলো থাকবে, সরকারকে কিন্তু কন্টিনিউয়াসলি এটার উপরে কাজ করে যে প্রায় পাবলিক সেক্টরে যাতে হেনস্থাটা না হতে হয় এবং অর্থনীতির বেগবান করার জন্য যাতে এই লেভেলগুলো অ্যাটলিস্ট আমরা রেহাই পাই, সেটাই দেখার বিষয় যে আগামী বছরটায় যে আমরা কতটুকু সরকার হলো। বাজেট বিষয়ক বেশ কিছু পর্যালোচনা শুনছিলাম আপনার, জনাব তাসকিন আহমেদ। ধন্যবাদ আপনাকে।
বাজেট 2026-27 স্বস্তির বার্তা নিয়ে আসতে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ইলেকট্রনিক্স, বেশ কিছু পণ্য। এবং অন্যদিকে দামের পারদ চড়তে পারে কাজু বাদাম, পাঙাশ মাছের ফিলে, রড ও তামাকজাত পণ্যের। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। চাল, ডাল, মশলা, খেজুর সহ 60 ধরনের নিত্যপণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। আর প্রস্তাব অনুযায়ী বর্তমানে 5, 2 আর 1% হারে আরোপিত উৎসে কর কমিয়ে 0.5% নির্ধারণ করা হবে। এছাড়া স্থানীয় শিল্প রক্ষায় কর ছাড় রয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 4% করা হচ্ছে। স্থানীয় মোবাইল উৎপাদনে 22 কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 1% করতে চায় সরকার। টিভি, ফ্রিজ, কম্পিউটার উৎপাদনেও থাকছে কর অব্যাহতি। এছাড়া রিসাইক্লিং পণ্য, ইলেকট্রিক বাস, ট্রাকের দামও কমের তালিকায় রয়েছে। এদিকে কর হার বাড়ানোর কারণে দাম বাড়তে পারে সিগারেট, মদ, উচ্চ মূল্যের হিমায়িত মাছ আর নির্মাণ শিল্পের অন্যতম উপাদান রডের। গাইবান্ধার পলাশবাড়িতে পানের হাটের দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে পৌর শহরের ছোট শিমুলতলা এলাকার পানের হাটে এই ঘটনা। পুলিশ জানায় হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পৌর জামায়াতের আমির খায়রুল ইসলাম চানের সমর্থক এবং উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদের অনুসারীদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে সকালে হাটের টিনশেড অপসারণ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় হাটের কয়েকটি টিনশেড, টেবিল, বেঞ্চ ভাঙচুরও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। একদম সামনের এগুলো যত ঘর ছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে একই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজলামিন তারেক। ঠিক যেন 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে, আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগের সেই লড়াই ড্র হয়েছিল 1-1 গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকেই। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী। সবশেষ 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। শুধু মাঠের লড়াই নয়, আয়োজনেও মুনশিয়ানা দেখাতে প্রস্তুত মেক্সিকো। তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেখেছে চমক, যেখানে বিশ্বকাপের থিম সং দায়ে দায়ে মাতাবেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। বাংলাদেশ সময় রাত 11:30টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং দায়ে দায়ে পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমএ ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন মাইকেল বুবলে, এলানিস মরিসেট এবং আলিসিয়া কারা। সবশেষ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 16 বছর পর বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও লড়েছিল এই দুই দল। আর সেবার মেক্সিকোর হয়ে একমাত্র গোল করা রাফায়েল মার্কেজ এবার দলটির সহকারী কোচ। যদিও আজটেকা স্টেডিয়ামে বিশ্বমঞ্চে হারেনি মেক্সিকো। বিস্তারিত আরও জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ।
আর মাত্র ঘন্টা কয়েকের অপেক্ষা, পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের, যেখানে উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর জন্য এটি বিশ্বকাপের 18তম আসর, আর দক্ষিণ আফ্রিকার জন্য মাত্র চতুর্থ। যদিও সবশেষ তারা বিশ্বকাপ খেলেছে 2010 সালে, তারপর 2026 এই বিশ্বকাপ দিয়ে তাদের পুনরায় যাত্রা শুরু হবে। এই দুই দলের ম্যাচ দিয়েই শুরু হয়েছিল 2010 বিশ্বকাপও, যেখানে আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। তবে এবার মেক্সিকো আতিথ্য দিচ্ছে সেই দক্ষিণ আফ্রিকাকে। এর মাঝে 16 বছরে দুই দল একে অপরের বিপক্ষে কোনো ম্যাচই খেলেনি। 2010 সালের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সিপিওয়ে শাবালালার সেই ঐতিহাসিক গোল, আইকনিক সেলিব্রেশন আর কমেন্ট্রি বক্স থেকে দ্য পোয়েট অফ ফুটবল খ্যাত পিটার ড্রুরির সেই ধারাভাষ্য এখনও নিশ্চয়ই মনে আছে সমর্থকদের। যদিও সেই ম্যাচটি শেষ হয় 1-1 সমতায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই ম্যাচে মেক্সিকোর হয়ে সমতায় ফেরানো গোলটি করেন রাফায়েল মার্কেজ, যিনি আছেন এবারের বিশ্বকাপে থাকবেন মেক্সিকোর ডাগআউটে। তবে খেলোয়াড়ি ভূমিকায় নয়, এবার তিনি থাকবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তবে এবার মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার ম্যাচে থাকছেন না কমেন্ট্রিতে পিটার ড্রুরি। হেড টু হেডে দুই দলের দেখা হয়েছে মোট 4 বার, যেখানে দুটিতে জয় আছে মেক্সিকোর আর একটিতে দক্ষিণ আফ্রিকার, আর একটি ড্র, সেটিও 2010 বিশ্বকাপের সে উদ্বোধনী ম্যাচ। যদিও সম্প্রতি 7 জুন দুই দলের মধ্যে একটি লেজেন্ডস ম্যাচ আয়োজন করা হয়, সেটিও মেক্সিকোয়। তবে সেই ম্যাচেও মেক্সিকো 5-2 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যদিও এই ম্যাচটিতে অংশ নেন দুই দলের সাবেক তারকা ফুটবলাররা, আর দক্ষিণ আফ্রিকার হয়ে করা সেই 2 গোলের একটি করেন সিপিওয়ে শাবালালা। প্রায় 1.5 যুগ পর মুখোমুখি লড়াইয়ে নামছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আজটেকা স্টেডিয়ামে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বের কোনো ম্যাচেই হারেনি মেক্সিকো। ঘরের মাঠ, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সব দিক থেকে স্বাগতিকরা এগিয়ে থাকলেও বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচটা কি রাঙাতে পারবে দক্ষিণ আফ্রিকা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। 1930 থেকে 2026, 96 বছরের ইতিহাসে ফুটবল বিশ্বকাপ গোটা দুনিয়াকে বেঁধেছে এক সুতোয়। জুলেরিমে থেকে আধুনিক সোনালী ট্রফি, 13 দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন 48 দলের বিশাল এক মহাযজ্ঞ। 104 ম্যাচের লড়াই চলবে প্রায় 40 দিন ধরে। 23তম বিশ্বকাপের জন্য প্রস্তুত উত্তর আমেরিকার 3 দেশের মঞ্চ। কখনো বিশ্বজয়ের উল্লাস, কখনো স্তব্ধ কান্নার মহাকাব্য। 1930 সালে উরুগুয়ের মন্টেভিডিওতে শুরু হওয়া শ্রেষ্ঠত্বের লড়াই জুলেরিমে থেকে যুগের পরিবর্তনে আজ রূপ নিয়েছে আধুনিক ফিফা বিশ্বকাপ ট্রফিতে। গত 96 বছর ধরে একটা টুর্নামেন্ট গোটা বিশ্বকে বেঁধেছে এক সুতোয়। আবেগের গল্পে ফুটবল বিশ্বকাপ যেন এক অ্যাবসলিউট সিনেমা, যার নাম দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ফুটবলের সেই চিরচেনা মিলন মেলা আয়োজনে প্রস্তুত উত্তর আমেরিকা। এবারের বিশ্বকাপ আসরটাই একটা ইতিহাস। 13 দল নিয়ে শুরু হওয়া বিশ্ব আসর কাতার বিশ্বকাপের 32 দলের সীমানা পেরিয়ে এখন 48 দলের মহাযুদ্ধ। 12 গ্রুপে ভাগ হয়ে যারা লড়বে রেকর্ড 104 ম্যাচে। প্রায় 40 দিন ধরে চলা এই টুর্নামেন্ট দীর্ঘতম তো বটেই, ম্যাচের সংখ্যার দিক থেকেও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ। এবারের বিশ্বকাপ 3 দেশের রূপকথা। বিশ্বকাপে এবারই প্রথম যৌথভাবে আয়োজকের ভূমিকায় 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এর আগে 2002 সালে কোরিয়া, জাপান যৌথ আয়োজন করলেও উত্তর আমেরিকার এই ত্রয়ী এবার বিশ্বকে দেখাতে যাচ্ছে ফুটবল কূটনীতি আর সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন। এবারের আসরে আরও এক চমকের নাম কুরাসাও। মাত্র 1,56,000 জনসংখ্যার এক ছোট্ট দ্বীপ রাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়ে তারা লিখেছে নতুন রূপকথা। সংখ্যায় কম হলেও বুকে আকাশসম স্বপ্ন নিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এই ক্যারিবীয়রা। ইতিহাস বলছে ফুটবল কোনো কোনো দেশকে দীর্ঘ বিরহে পোড়ায়, আবার সেই বিরহ ভেঙে ফিরিয়ে আনে রাজকীয় মঞ্চে। এবারের বিশ্বকাপেও ঠিক তেমনটা ঘটছে এক আফ্রিকান পরাশক্তি আর এক ক্যারিবীয় লড়াকু দেশের সাথে। 52 বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে DR কঙ্গো ও হাইতি। দীর্ঘ 5 দশকের অপেক্ষার পর এই ফিরে আসা টুর্নামেন্টে যোগ করছে অন্যরকম এক নস্টালজিয়া।
আর নতুন 4 নক্ষত্র এবারের বিশ্বকাপের মুকুটে যোগ করেছে নতুন পালক। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান এই 4 দেশের জন্য 2026-এর আসর প্রথম প্রেম। বছরের পর বছর ধরে তৃণমূলের পরিকল্পনা আর কঠোর পরিশ্রমে এশিয়ান ও আফ্রিকান ফুটবলের চেনা ছক ভেঙে ওরা এখন বিশ্ব মঞ্চে। জায়ান্টদের হিসাব নিকাশ পাল্টে দিতে পারলে নবাগত 4-এর জন্য এবারের বিশ্বকাপ রূপ নেবে নতুন এক রোমাঞ্চে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। হাইকোর্টের রামিসা সহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া হাইকোর্টের রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেছেন, রামিসা হত্যা মামলা ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন। এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চ বিচারের কাজ পরিচালনা করবেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং একই রায়ে হতে উদ্ভূত সকল ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ। রামিসা হত্যা মামলা, যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। এ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সেই মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরেই উত্তেজনা অব্যাহত। বিএসএফের পুশিন চেষ্টা, যা শক্ত হাতে প্রতিরোধ করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। তবে এই লড়াইয়ে তারা একা নন, অনুপ্রেরণা যোগাতে এগিয়ে এসেছেন স্থানীয়রা। লালমনিরহাট ও ঝিনাইদহ সীমান্ত জুড়ে বিজিবি সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সাধারণ মানুষ। দেশপ্রেম আর মানবিকতার এমন দৃশ্য এখন দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকায়। বিএসএফের পুশিন সংখ্যায় দেশের সীমান্ত এলাকায় বিজিবির এই তৎপরতা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গড়ে উঠেছে সম্মিলিত প্রতিরোধ। গেল কয়েকদিনে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অন্তত ৩৩ জনকে অবৈধভাবে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, যা স্থানীয়দের সাথে নিয়ে প্রতিরোধ করে বিজিবি সদস্যরা। গ্রামবাসী বলছে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো যেন ছাড় দেয়া না হয়, সেজন্য বাহিনীর সদস্যদের মনোবল রক্ষায় সবসময় কাজ করছেন তারা। অবৈধভাবে যে পুশিনের চেষ্টা করছে সেটা আমাদের মনে করেন বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশের যে মনে করেন লোকাল মনে করেন যে জনসাধারণ যে মানুষ আছে, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা এখন সীমান্তের অবস্থান করতেছি। ওদেরকে কোনো ক্রমে বাংলাদেশে মাটিতে কোনো পাড়া দেওয়ার কোনো স্কোপে আসে না আমাদের। তারা যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সিস্টেমে আসুক। অনেকে এখন জিরো লাইনের মাঝে অবস্থান করছেন, সেখানে খাবারের ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই। সবচেয়ে আরও উদ্বেগের বিষয় যে সেই সব মানুষের মাঝে রয়েছে খুব কম বেশি শিশু এবং নারী। এটি অত্যন্ত অমানবিক এবং উদ্বেগের বিষয়। জেলার প্রায় ২৮২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। এর মধ্যে কাঁটাতারবিহীন ৭৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়েছে। তথ্য দিয়ে হেল্প করতেছে সাথে সাথে, যেটা আমাদের পেট্রোলকে খুবই মুভ করতে সাহায্য করছে একটা জায়গা মতো। কোন জায়গায় সন্দেহভাজন থেকে গেলেই জানি আমরা খবর পাই, যাতে আমরা কুইকলি প্রম্পট অ্যাকশন করতে পারি। সীমান্ত এলাকায় টহল পরিচালনা তাৎক্ষণিকভাবে পুশিং প্রতিরোধ টহল করে যাচ্ছে। ঝিনাইদহের সীমান্ত এলাকায় কখনো মাইকিং, কখনো পতাকা হাতে টহল চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গেল কয়েকদিনের পুশিন চেষ্টায় আতঙ্ক ছড়ালেও দেশের স্বার্থে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন স্থানীয়রা। প্রচেষ্টা তারা করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা বর্ডারে খুবই শক্তভাবে আছি। আমাদের বিজিবি আছে, আমরা আছি, গ্রামের সাধারণ জনগণ আছে। সন্ধ্যার থেকে সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে। সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে, আমরা সেই লঙ্গে কাজ করছি। সর্বমোট 5টি পুশিনের অ্যাটেম্প নেওয়া হয়েছিল। সেই প্রত্যেকটা অ্যাটেম্প বা পুশিনের অ্যাটেম্পকে আমরা সফলভাবে প্রতিহত করতে সমর্থ হয়েছি।
সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিনে রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। ঝিনাইদহের মহেশপুরে 72 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 62 কিলোমিটার এলাকায় দেয়া কাঁটাতারের বেড়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আমরা এ পর্যায়ে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানবো। সাতক্ষীরা সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন। আকরাম, একটি প্রতিবেদনে দেখছিলাম যেহেতু টানা কয়েকদিন যাবতই বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে, সীমান্তে তো বরাবরই নজরদারি বৃদ্ধি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। এখনকার পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন এবং নতুন করে কোনো পুশিং চেষ্টা অব্যাহত আছে কিনা তাও জানতে চাই। বৃষ্টি, সাতক্ষীরার 215 কিলোমিটার সীমান্ত এলাকা, এর মধ্যে সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের 54 কিলোমিটার এবং সাতক্ষীরা 17 বিজিবির আন্ডারে রয়েছে 161 কিলোমিটার। এই যে বৃহৎ সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু বিএসএফ এই যে টানা পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছেন এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু সেটা প্রতিহত করা হচ্ছে এবং সেটি কিন্তু যে সড়ক পথ তেমন নয়, নদী পথেও কিন্তু বিএসএফ নৌকায় তুলে কথিত বাংলাদেশিদের জড়ো করে বাংলাদেশের জলসীমায় প্রবেশের করানোর জন্য চেষ্টা করেছে গেল কয়েকদিনে, কিন্তু সেটিও কিন্তু বিজিবি যে টহল কার্যক্রম বা বিজিবির যে তৎপরতা সেটির মাধ্যমে কিন্তু তারা প্রতিহত করেছে এবং সাতক্ষীরার যে কোটা সীমান্তবর্তী এলাকায় কিন্তু এখন বিজিবির যে টহল নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং পাশাপাশি স্থানীয়দের মাঝেও জনসচেতনতামূলক কার্যক্রমও বিজিবির পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা যে নজরদারি সেগুলোও কিন্তু বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে কোনোভাবেই যে অবৈধ পুশিনের চেষ্টা বিএসএফ এর পক্ষ থেকে করা হচ্ছে সেটি তারা কোনোভাবেই মানবেন না এবং যে বৈধ আইনি পন্থায় যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার বাইরে যদি বিএসএফ পুশিনের চেষ্টা করে সেটি তারা বিজিবি যে কোনোভাবেই কিন্তু প্রতিহত করবে এবং সেই লক্ষ্যেই বিজিবি সার্বক্ষণিক কিন্তু সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় টহল কার্যক্রম বাড়িয়েছে এবং যে সীমান্তের নজরদারি সেটিও কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি, শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আকরাম। এদিকে জামালপুর সীমান্তে 24 ঘন্টা শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধকে থানায় নিয়ে এসেছে বিজিবি। সকাল 7:30টার দিকে সীমান্তের 1082 নম্বর পিলারের সামনে নোম্যান্স ল্যান্ড থেকে উদ্ধার করা হয়। তাকে নেওয়া হয় বক্সিগঞ্জ থানায়। বিজিবি জানায় উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছান্তলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। এরপরে পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন অথবা কিভাবে তিনি ভারতে গেছেন তা এখনও জানা যায়নি। এর আগে গতকাল কামালপুর সীমান্ত ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে পর্যটন শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। বাতলি খাল খননের উদ্যোগ নেয় খুশি কৃষি নির্ভর ওই অঞ্চলটির মানুষ। 46 বছর আগের এই খাল খননে আসা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিও সংরক্ষণে রেখেছেন তারা। 1979 সালের ডিসেম্বরে কক্সবাজারে পিএম খালের পাতলি খাল খননে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কর্মসূচির উদ্যোক্তা প্রয়াত আবুল ফজল চৌধুরীর দাওয়াতে স্বেচ্ছায় খাল খননে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন। সে সময়ের ছবি, প্রশংসাপত্র, দাওয়াতনামা সহ সব স্মৃতি এখনো যত্ন করে রেখেছেন পরিবারটির সদস্যরা। আবার ফাতিল খালে পানি ঢুকবে, এটা বড় বিষয় নেই। 46 বছর পর হচ্ছে এটা। আসি এখন 2026, এটা তো কেউ করে নাই। করলেও লোক দেখার জন্য কিছু করে, প্রজেক্ট নিয়ে মেম্বার চেয়ারম্যানরা যা করছে মাতলে আলোর মাথা যায় মেডি হাইটটি, তারপর দিয়ে হাইটটি, ফোড়া দিয়ে হাইটটি, তারপরে আমি বুঝছি ছোটো হাল এখানে যে সময় খাল কাটছিল ওই সময় আমরা এখানে আসতাম, এখানে টকি চলতো। 46 বছর পর এবার খাল খনন করতে আগামী 13 জন কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে খালের সাথে প্রায় 40,000 মানুষের জীবন জীবিকা সম্পৃক্ত। জিয়াউর রহমান এখানে খাল খনন করার পরে আমাদের পিএম খালের মানুষের ভাগ্য পরিবর্তন। এই হালটা খনন করার পরে আমাদের এই এলাকায় অনেক কৃষি উন্নতি হয়েছিল। আমরা পিএম খালিবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমরা খুবই আনন্দিত।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কক্সবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি। ওনার সার্বিক যে পরিদর্শন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, সার্বিক বিষয়ে সকল ডিপার্টমেন্টের সাথে আমরা সমন্বয় করছি এবং সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খাল খনন ছাড়াও বৃক্ষরোপণ, মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ নানা কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জুবাইর রিফাত, যমুনা নিউজ। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে রীতিমতো বৃষ্টির মতো মিসাইল ছুঁড়েছে ইরান। শুধু জর্ডানে ছোড়া হয় 12টি ব্যালিস্টিক মিসাইল। টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের আল সালতি ও আল আজরাক বিমান ঘাঁটি। বাহরাইন ও কুয়েতেও আঘাত হানে শাহেদ ড্রোন। এর আগে ইরানের কৌশলগত স্থাপনাগুলোয় অর্ধশতাধিক টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহুর্মুহু ছুটছে ইরানের মিসাইল। টার্গেট স্থাপনাগুলোয় অর্ধশতাধিক টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহুর্মুহু ছুটছে ইরানের মিসাইল। টার্গেট জর্ডান, বাহরাইন ও কুয়েতের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার গভীর রাতে গোপন স্থান থেকে কমপক্ষে 30টি মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে 12টি ছোড়া হয় জর্ডানে অবস্থিত 2 মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে। জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় জর্ডানের আল সালতি ও আল আজরাক এয়ারবেইজে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে স্থাপনায়। F-35, F-16 সহ একাধিক মার্কিন যুদ্ধবিমান ও হ্যাঙ্গার ধ্বংসের দাবি করে আইআরজিসি। বাহরাইন ও কুয়েতে 2 দফায় 18টি মিসাইল ছোড়ে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয় 5ম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম। কুয়েতের আকাশেও দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। এর আগে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় 49টি টমাহক ক্রুজ মিসাইল। পাশাপাশি হামলা চলে ফাইটার জেট দিয়েও। কেশমদ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকে হয়েছে জোরালো বিস্ফোরণ। এছাড়াও গোরগান, মিনাব, কারাচ সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে। অনিক রহমান, যমুনা নিউজ। এবার ভারতীয় নাবিকবাহী এক নৌযানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরীয় অঞ্চলে বুধবার হামলাটি হয়, এমন তথ্য জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। এই ঘটনার পরেই নিখোঁজ হয় জাহাজটির 3 ভারতীয় নাবিক। পরে উদ্ধার করা হয় তাদের মরদেহ। মার্কিন নৌ অবরোধ ভেঙে অগ্রসর হওয়ায় নৌযানটির ইঞ্জিন রুমে টার্গেট অ্যাটাক চালায় সামরিক বাহিনী। মার্কিন সেন্টকমের দাবি, জাহাজটির ক্রুদের একাধিকবার সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। হামলার ঘটনায় ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে দেশটির কর্তৃপক্ষ। লেবাননে আগ্রাসনের তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে 16 জন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণে উপকূলীয় শহর টায়ার এবং আশপাশের এলাকায় ফের বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এমনকি মসজিদ ও হাসপাতালেও বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। নিহত হয়েছেন কমপক্ষে 3 জন। এছাড়া আরও কয়েকটি স্থানে চালানো হামলায় নারী, শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 3000 লেবানিজ প্রাণ হারিয়েছেন। ইরান যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলার জেরে আবারও অস্থিতিশীল জ্বালানি তেলের বাজার। বৃহস্পতিবার আরেক দফা বেড়েছে অপরিশোধিত তেলের দাম। হামলার পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 2.26% বেড়ে দাঁড়ায় $95 ঘরে। WTI ক্রুড অয়েলের দাম বাড়ে 2.5%। একদিকে চুক্তির সম্ভাবনা, অন্যদিকে হামলা পাল্টা হামলা। এই অনিশ্চয়তায় সপ্তাহ জুড়ে অস্থিতিশীল ছিল তেলের বাজার। এদিকে এশিয়ার দেশগুলোতেও আজ শেয়ার বাজারে বড় দরপতন ঘটেছে। চীনের গুয়াংজু প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে 7 জন প্রাণ হারিয়েছেন, 17 জন দগ্ধ, আহত। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা যায় অগ্নিকাণ্ডের দৃশ্য। স্থানীয় কর্তৃপক্ষ জানায় দগ্ধ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে গ্যাস পাইপলাইনের সমস্যার কারণে এই দুর্ঘটনা। পরে এক বিবৃতিতে তা বাতিলও করেছে পুলিশ। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। স্বর্ণের দাম টানা বাড়ুক কিংবা কমুক, ভারতের বাজারে ক্রেতাদের আগ্রহ কমে না। বৈশ্বিক স্বর্ণবাজারে দামের ওঠানামা যাই হোক, গয়নার দোকানগুলোতে এখনো ভিড় করছেন ক্রেতারা। ভারতীয়দের কাছে স্বর্ণ শুধু বিনিয়োগ নয়, বিয়ে, পারিবারিক ঐতিহ্য, আবেগ আর সংস্কৃতির অংশ। তাই কেনাকাটায় তেমন প্রভাব ফেলছে না মূল্য পরিবর্তন।
বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমলেও শুল্ক সহ নানা কারণে ভারতের বাজারে দাম এখনো তুলনামূলকভাবে বেশি। এরপরও অবশ্য ক্রেতাদের কমতি নেই গয়নার দোকানগুলোতে। দেশটিতে বিয়ে ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্বর্ণ, তাই দামের হেরফেরের পরও আগ্রহ অটুট রয়েছে মানুষের। গত মে মাসে স্বর্ণ আমদানিতে শুল্ক বাড়ানোর ফলে ভারতের বাজারে দাম বেড়েছে। তবুও গয়নার দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি খুব একটা কমেনি, বরং অনেকেই বাজেটের সঙ্গে মিল রেখে কম ক্যারেটের গয়না বেছে নিচ্ছেন। ক্রেতারা এখন বাজেট অনুযায়ী কেনাকাটা করছেন। অনেকে 22 ক্যারেটের পরিবর্তে 18 ক্যারেটের গয়না নিচ্ছেন। তবে আমাদের দোকানে ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি। বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 1% বেশি কমে প্রায় 11 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শক্তিশালী ডলার ও সুদের হার বৃদ্ধির আশঙ্কাকে এই পতনের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এই মূল্যহ্রাসকে অনেক ভারতীয় ক্রেতা নতুন কেনাকাটার সুযোগ হিসেবে দেখছেন। স্বর্ণের দাম যেভাবে বেড়েছিল তাতে এখনই কেনা ঠিক হবে না বলে ভাবছিলাম, কিন্তু দাম কিছুটা কমায় আবার কেনার সুযোগ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের মতে স্বর্ণ শুধু বিনিয়োগের মাধ্যম নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই দামের ওঠানামা থাকলেও বিয়ে বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণ কেনার প্রবণতা কমছে না। নিজের বিয়ে বা মেয়ের বিয়ের জন্য স্বর্ণ কেনার যে আবেগ, তা এতটাই গভীর যে শুধু দামের কারণে মানুষ হঠাৎ করে স্বর্ণ কেনা বন্ধ করবে এমন সম্ভাবনা আমরা দেখছি না। অর্থনৈতিক চাপ আর দর ওঠানামা নিয়ে অনিশ্চয়তার মাঝেও ভারতের স্বর্ণের বাজারে আবেগ ও ঐতিহ্যই সবচেয়ে বড় চালিকা শক্তি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।